মার্কেট ডিসকাশন। গতকালের মার্কেটে যেগুলো টপ পজিশনে ছিল আমি শুধু সেইগুলো নিয়ে আলাপ করব। এখানে আমার আলাপের একটা শর্ত আছে, অর্থাৎ আমি সব স্টক নিয়ে আলাপ করব না। যেমন এইখানে বলি, কিছু স্টক আছে হয়তো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু সেটা বাই দেওয়া সেফ না। ইচিমোকু অনুযায়ী কিছু শেয়ার বাই দেওয়া সেফ আছে, যেগুলা হলো, এখানে আমি একটা ইচিমোকু এনে দিলাম, যেগুলা আপনার তিনটা কন্ডিশন ফিল আপ করে। অর্থাৎ ইচিমোকু টুইস্ট, প্রাইস ব্রেকআউট, তো এইখানে দেখেন ল্যাগিং স্প্যান ব্রেকআউট। এই ধরনের স্টকগুলো আপনাদের জন্য সেফ, আমাদের জন্য সেফ। কিন্তু এই যে দেখেন অনেক স্টকই তার সুন্দর বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু তার রেজিস্ট্যান্সগুলো ইচিমোকু কিজুন সেন পার হতে পারে নাই, তেঙ্কান সেন পার হতে পারে নাই, কুমো পার হতে পারে নাই। এই সমস্ত শেয়ারগুলো বড় বড় ক্যান্ডেল দেখে এখানে বাই দেওয়ার কোনো অর্থ নেই না। যেমন এইখানেও দেখেন বাই দিয়ে কোনো লাভ নেই, কারণ এইরকম জায়গায় তিনটা কন্ডিশন ফিল আপ করে না। তিনটা কন্ডিশন ফিল আপ করে কিভাবে বুঝবেন? পিছনে চিকো স্প্যান বা ল্যাগিং স্প্যান কুমো ব্রেক করতে হবে, মাস্ট। প্রাইস কুমো ব্রেক করতে হবে, এটাও মাস্ট। তারপরে কুমোর টুইস্ট করতে হবে, অর্থাৎ 26 ক্যান্ডেল পরে যে কুমোর টুইস্ট করতে হবে। এইখানে আপনি দেখেন যতই বলেন বুলিশ না কেন, 26 ক্যান্ডেল পরে কুমোরটা টুইস্ট করে নেয়। টুইস্ট মানে রেড থেকে গ্রিন হওয়া। এই ধরনের স্টকের মধ্যে আমি এগুলো ফিল আপ করছে, আমি শুধু সেগুলো এখানে হলো কি, সে বুলিশ মুভমেন্টে চলে গেল। এটা পার হওয়ার অর্থ হলো সে প্রাথমিক লেভেলে বুলিশ মুভমেন্টে চলে গেল। এখন তার সামনে যা আছে সেগুলো হবে তার কারেকশন হবে, আপ ডাউন করবে, তারপরে তার টার্গেটে পৌঁছাবে। আবার আমি কিন্তু পুরা টার্গেট নিয়ে আলাপ করবো না, লং টার্ম কোনো টার্গেট নিয়েও আলাপ করবো না, কারণ এইখানে সব স্টকেরই এইখানে দেখবেন একটা ফ্লোর প্রাইস আছে। এটা একটা কঠিন রেজিস্ট্যান্স। এইটার উপর যখন সাপোর্ট নেবে, আমি তখন দ্বিতীয়বারের জন্য এই সমস্ত স্টকের অ্যানালাইসিস দিব। তা এখন শুরু করা যাক। বিডি ল্যাম্পটা তার এটা বুলিশ, এটা হলো বুলিশ এবং এটা সেফ আছে অ্যাকর্ডিং টু ইচিমোকু। এখন আমি এটার একটা অ্যানালাইসিস করি। এটার অ্যানালাইসিসটা এইভাবেই করব যে সে বুলিশ, লো হায়ার লো, হায়ার লো, হাই হায়ার হাই, অর্থাৎ কিনা বর্তমানে সে একটা বুলিশ অবস্থায় আছে। এখন বুলিশ অবস্থায় আছে, এর সামনে যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্স হলো, এটা হলো তার রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সটা যখন ভাঙতে পারবে, অর্থাৎ কিনা আমি আগে দিছিলাম যে রেজিস্ট্যান্সটা এভাবে ভাঙবে, কিন্তু সেটা না, রেজিস্ট্যান্সটা এখন আর একটু সরে গেছে। অর্থাৎ এইখান থেকে এসে এখানে সে একটা সাপোর্ট নেবে, দেন আপনি মনে করবেন যে এটা তার পথে চলতে শুরু করবো। এখন এটার অন্য কোনো অ্যানালাইসিস, শর্ট টার্ম একটা ফিক্সড অ্যানালাইসিস আছে, সেইটা হলো এই লেনটা 3 রাইজিং ভ্যালিজ বা 3 রাইজিং বটম এটাকে বলে। আপনি এই লেনটা নিয়ে জাস্ট যখন ব্রেক করবে তখন এখানে যোগ করে দিতে পারেন। তবে এখনও এটা ব্রেক করে নেই, এবং ব্রেক না করলে এর আগেও যেমন দেখছেন এখানে ব্রেক করে নেই, ফিরে আসছে, ব্রেক করে নেই, ফিরে আসছে। সুতরাং অ্যানালাইসিসটাকে আপনাকেও সেভাবে ঠিক করতে হবে। এমন হইতে পারে সে এখানে আসলো, ব্রেক করতে পারলো না, আবার সে এই রেঞ্জের মধ্যে চলে আসলো, অর্থাৎ তখন যে খুব একটা বেশি নিচে নামবে তা না, অর্থাৎ কিনা সে এই রেখার মধ্যে সে চলে আসবে।
এইরকম সময় এমন হতে পারে যে এবারই ব্রেক করে ফেললো, অথবা সে আরো সময় নিয়ে আরো দুই একটা বটম তৈরি করে এখান থেকে উঠে যাবে। এইটা আমি যদি স্থির চিত্র দিয়ে অ্যানালাইসিস দিতাম তাহলে আমি এইখান থেকে একটা টার্গেট দিয়ে দিতাম, কিন্তু এইটা স্থির চিত্রে টার্গেট অনেক আনাড়ি ট্রেডার আছে, তারা বুঝে না। তারা মনে করে যে আমি যখন অ্যানালাইসিস দিছি তখন এটা একবারই উপরে উঠবে, এবং না উঠলে আমার টাইম লাইনে এসে সমালোচনা করে। আচ্ছা, যাই হোক, এখন আপনি ব্যাপারটা বুঝতে পারলেন, কিন্তু এটার মূল টার্গেটটা হিসাবে আমরা আমাদের অভিজ্ঞতা এবং নিয়ম অনুযায়ী যেটা, সেটা হলো একবার রিভার্সাল করলে সে তার সুইং হাইয়ের 127% সে যায়। এটা স্বাভাবিক যদি এই বটম অপেক্ষা এই বটম উপরে থাকে, আর যদি এই বটম অপেক্ষা এই বটম নিচে থাকে তাহলে যায় 7-8%। এখন তার গন্তব্য হবে 127.2%। 127.2%। এই হলো তার শর্ট টার্ম অ্যানালাইসিস বিডি ল্যাম্পের। এটা ফান্ডামেন্টাল দেখতে পারেন। মাই গড, ফান্ডামেন্টাল তো আসে না। যাই হোক, এটা এই সাইটটা আসলে আমাকে খুব পীড়া দেয়, কিন্তু এখানে আমার অ্যানালাইসিস করা থাকে বলে আমি এখান থেকে সরতেও পারি না। আমার অনেক অ্যানালাইসিস এখানে করা আছে। ইকোসফট সাইটটা আমার জন্য খুব একটা মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ একটা সাইট আমার জন্য। ওকে, মানে আমার কার্যকলাপের সাথে এটা কোঅপারেট করে না ইকোসফট সাইট। যাক, আপনারা আমাকে পরামর্শ দিন আপনারা কোনটা ব্যবহার করতেছেন এবং সেই সাইটটা কীরকম আপনাদের ফলাফল দিচ্ছে এটা আমাকে জানান। আমি মেবি এখান থেকে সুইচ ওভার করব অন্য কোনো সাইটে। দেখেন না কি অবস্থা, একেবারে একটা বাজে অবস্থা। ওকে, সো আপাতত এখানে টার্গেট, এবং তারপরে মেবি এখানে কারেকশন হয়ে দ্বিতীয়বারের জন্য এই টার্গেট পার হবে। এই টার্গেট পার হলে আমি পরে অ্যানালাইসিস দিব। সো এখন বিডি ল্যাম্পের অ্যানালাইসিস শেষ, আমরা নেক্সট অ্যানালাইসিসে আসি। যেটা বলতেছিলাম, আমাকে বিডি ল্যাম্প থেকে এখানে আসতে পুরো 5 মিনিট সময় লাগে। এই 5 মিনিট সময় আমার আসলে নষ্ট হলো। আমি এই সাইটটা আসলে খুব একটা আমাকে হেল্প করে না আমার অ্যানালাইসিসের জন্য। আমার অ্যানালাইসিস করা আছে বিধায় করে ফেলছি, ভুলে হোক এভাবে হোক এখানে অ্যানালাইসিস করে ফেলছি, যার জন্য এখান থেকে আমি সরতে পারছি না। এবং আমি যদি খুব ভালো কোনো সাইট পাই যেটা ফার্স্ট, আমি এখান থেকে সুইচ ওভার করবো সেখানে। ওকে, এখন এইটার একটা অ্যানালাইসিস আমি করবো 7-8-6% পর্যন্ত। আসলে করাই আছে আমার এখানে এই লেন্থ থেকে। 7-8-6% কেন করবো? কারণ হলো এই অপেক্ষা সি যদি নিচে থাকে তাহলে কখনোই সে তার টার্গেটের উপরে তার আগের হাইয়ের উপরে যাবে। এটাকে বলা হয় দুর্বল, কিন্তু সে সবল অন্য দিক দিয়ে। আমি যদি এটা লং টার্মে অ্যানালাইসিস করি তাহলে এটা অনেক সবল। তা আপাতত আমি শর্ট টার্মে অ্যানালাইসিসই করি। এটা 7-8-6 হলো তার 173.50। এইখানে 173 এই যে 1173 দেখাচ্ছে এখানে 73.50। এইটা হলো তার টার্গেট। কিন্তু আমি বলবো যে এইখান থেকে এটা তার রেজিস্ট্যান্স। যদি সে কোনোভাবে এই রেজিস্ট্যান্সটা এইখানে তার রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে, 50% সম্ভবত রেজিস্ট্যান্সটা, যাই হোক এই রেজিস্ট্যান্সটা যদি সে ভাঙতে পারে দেন নো প্রবলেম, তখন সে বাকিটা যাবে। আর আমি একটু উইকলি চার্টে দেখে নিই উইকলি চার্টে এটার অবস্থা কি। উইকলি চার্টে
তার আগের অ্যানালাইসিসটা সে ফুলফিল করছে, আগের অ্যানালাইসিসটা ফুলফিল করছে। এখন যেটা হবে এটা আমার মনে হয় এটা 786, মানে এই পর্যন্ত আমি এই পর্যন্তই ধরতে পারি, কারণ এটা হলো একটা ডবল টপ তৈরি করতেছে এবং যার যে টপের এই পর্যন্ত, অর্থাৎ যে টপের সেকেন্ড বটমটা সাধারণত ছোট হয়ে থাকে, অর্থাৎ এটা বিয়ারিশ, অর্থাৎ কারেকশনের শেষে এসে সে আর একটা প্যাটার্ন তৈরি করতেছে। আমরা মনে করি যে সে হয়তো আরও উপরে যাবে, কিন্তু বাস্তবে হলো কি, এই যে যেমন দেখেন এই টপটা হলো এখানে তার টার্গেট মিট, দ্বিতীয়বার সে এখানে গেল, যদি একটু উপরে গেছে, কিন্তু সেটা অন্য কারণ আছে। আচ্ছা, এইখানেও ওই ধরনের কিছু একটা হবে, সে এটা দ্বিতীয় টপ হবে। দ্বিতীয় টপটা আমার মনে হয় যে এইখানে 1173 এইটুকু। ওকে, তো সুতরাং আমরা এখন নেক্সট স্টকে, আমাদের সামনে এখন লিব্রা ইনফিউশন ইচিমিকু টেস্ট। ইট ইজ ভেরি গুড। এইখান থেকে নেমে আবার সে এখানে উঠে গেছে। ওকে, এবং টুইস্ট, কুমো টুইস্ট, 3 কন্ডিশন ফিল আপ। সো এই কুমোকে থেকে এখন বের হয়ে যায়। এখন এটা আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি। একটা হলো এই হলো তার চ্যানেল, আমি এখানে একটা চ্যানেল এঁকে দেখাই। এই হলো তার একটা চ্যানেল। আচ্ছা, ওকে, এই চ্যানেলটা ব্রেক করলে সে চ্যানেল, আচ্ছা, এই চ্যানেলটা ব্রেক করলে সে তো ব্রেক করছে, রিটেস্ট করছে। ব্রেক করলে সে যাইতে পারে এই লেনটা পর্যন্ত, উপরে এই লেনটা পর্যন্ত। আচ্ছা, এখন দ্বিতীয় অ্যানালাইসিসটা আমি করি। দ্বিতীয় অ্যানালাইসিসটাও কিন্তু একই টার্গেট হবে। দ্বিতীয় অ্যানালাইসিসের একটা হারমোনিক প্যাটার্ন তৈরি করি। এক্স এ বি সি ডি। দ্বিতীয় প্যাটার্নটা একটা ক্র্যাপ প্যাটার্ন 604। সুতরাং সেখানে নামার পরে একটা বটমও তৈরি করছে। এই বটম অনুযায়ী এটা 127.2% আমাদের। আচ্ছা, এই লেনটা কি এখানে সমান আছে? আমরা এই লেনটাকে নিয়ে আমরা এইখানে যোগ করবো। দেখেন এই একই টার্গেট, লিব্রা ইনফিউশন টার্গেটে একই, অর্থাৎ কিনা এখানে 1331.30। আচ্ছা, আবার যদি এটাকে আমি ভিন্ন কোনোভাবে অ্যানালাইসিস করি, অন্যভাবে অ্যানালাইসিস করা সম্ভব। সেইটা হলো সিকে এ ধরি, সিকে এ বি সি ডি। ওকে, এ বি সি ডি। তাহলে এটা 665, মানে 61.5 এর থেকে একটু পরে আমরা 66.5 ধরবো। 786 থেকে অনেক নিচে, সুতরাং এটাকে বাটারফ্লাই দেওয়ার কোনো কারণ নেই, এটাকে ক্র্যাপ ধরবো। এটাকে ক্র্যাপ ধরলে কিন্তু তার টার্গেট আসছে আরো অনেক উপরে। অর্থাৎ কিনা আমার এটা দেখছেন, আমার এই পিছের যে অ্যানালাইসিসটা আছে এটা আর আমি এখন বের করি না লিব্রা ইনফিউশনের। এটা লং টার্মে অনেক দূরে যাবে। তা ও আসলে এইভাবেই যাবে, ও বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে করতে এই সে উপরে উঠবে। তা আমি ওইটা আর এখন দেখাচ্ছি না, ওটা কনফিউজিং। এখন মানে অনেকে লং টার্ম অ্যানালাইসিসটা খুব একটা সহ্য করতে পারে না, মনে করে যে না এটা ঠিক নাই।
হ্যাঁ, বিশ্বাসের মধ্যে আসে না। আচ্ছা, আবার যখন টার্গেটে মিশে যায় তখন ঠিকই হয়। এখানে 618 হবে, কিন্তু আমি তো 10-এ এখানে আনতে পারছি না। 10-এ 617 7। আচ্ছা, এটা নিয়ে আর আমি সময় নষ্ট করবো না। 617, ওকে। অর্থাৎ এই গ্রাফ প্যাটার্নের টার্গেট 617, অর্থাৎ আপনারা ধরতে পারেন এইটা হলো চ্যানেলের টার্গেট এইটা, এবং এই পাশে যে প্যাটার্নটা আছে একটা গ্রাফ প্যাটার্ন, তার টার্গেট ওইটা। আবার বর্তমানে যে একটা গ্রাফ প্যাটার্ন তৈরি করছে তার টার্গেট এর থেকে একটু বেশি। সো এইটা গেল লিব্রা ইনফিউশনের অ্যানালাইসিস। আমি সব স্টকেরই যথানিয়মে আপডেট দিয়ে থাকি। যেমন এই শেয়ারটা যখন এই যে একটা রেজিস্ট্যান্সে যাবে, এই সময় আমি একটা আপডেট দিব। শুধু এইখানে না, এইখানে আসলে আমি একটা আপডেট দিব যখন এইখানে এসে থামবে। অনেকে কনফিউজ। আবার যখন শেয়ারটা এইখানে একটা তার রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাও যখন সে পার হবে তখন আমি একটা আপডেট দিব। তা এই আপডেটগুলা আপনারা যথাসময়ে পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার, অ্যাটলিস্ট শেয়ারটা করে রাখেন, যাতে আমি আপডেট দিলে পরে এরকম জায়গায় গেলে আমি যখন আপডেট দিব তখন আপনারা এটা দেখতে পারেন। আর যদি এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্টক মার্কেট নিয়ে তো কিছু প্রেডিকশন সবসময় সঠিক হয় না, তবে এখন মার্কেট বুলিশ, সেটা আলাদা কথা। এইখান থেকে সে আবার নিচেও নামতে পারে। হ্যাঁ, এটা বহু শেয়ার আছে এইভাবে আপ ডাউন করে তার এই রেজিস্ট্যান্সের থেকে। যেমন আপনি দেখেন বঙ্গজ বহুদিন যাবত এরকম আপডেট করতেছে, কিন্তু এই রেজিস্ট্যান্সটাই ভাঙতে পারে না। হ্যাঁ, সুতরাং এই গেল লিব্রা ইনফিউশনের অ্যানালাইসিস। ব্র্যাক ব্যাংকের লং টার্ম অ্যানালাইসিস দিতেই হবে। এটা শর্ট টার্মের টার্গেট সে পার হয়ে গেছে, এখন একটা লং টার্ম অ্যানালাইসিস দেওয়া দরকার। আমি এই হলো তার লং টার্ম অ্যানালাইসিস। আপনারা এখানে দেখেন, ওকে, এটা 2 উইকস দেই। 2 উইকস এখানে নাই, আমি 3 উইকস দিলাম। এটার পরেও লং টার্ম আছে, কারণ এই সুইং থেকে সে যদি আরো ওঠে তখন এই সুইং থেকে তার আলাদা একটা অ্যানালাইসিস হবে। এখন দেখেন এখানে ছোট ছোট দুইটা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হলো এই হলো একটা প্যাটার্ন, এটা মনে হয় আমি আগে দিছি, আমাদের টাইম লাইনে দিছি সম্ভবত। টাইম লাইনে না, এটা ইউটিউব চ্যানেলে আছে। এই একটা অ্যানালাইসিস, এটা রেজিস্ট্যান্স এখনো টাচ করতে পারে নাই, সামান্য একটু বাকি আছে। রেজিস্ট্যান্সটা টাচ করবে। আপনারা সবসময় মনে রাখবেন যে রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স, সে যদি পার হয় সামনে যাবে, পার না হতে হলে নিচে যাবে। সুতরাং এইটা অ্যানালাইসিস দিলাম, এই পর্যন্ত গেল না, এটা কোনো কথা না। এটা হলো তার প্যাটার্ন, সে প্যাটার্ন তৈরি করছে এবং সে প্যাটার্নের ডি লেগ পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং সাধারণত যেও থাকে। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে এটার ব্যতিক্রম হতে পারে। যেমন একটু আগে বললাম বঙ্গজ, তার টার্গেট 127%, তার টার্গেটটা অনেক উপরে, কিন্তু সে এখন তার এই যে রেজিস্ট্যান্সটা, এটা মনে হয় 6 বার বা 7 বার আপডাউন হয়ে গেছে, কিন্তু ভাঙতে পারে না। হ্যাঁ, আবার লঙ্কা বাংলা ওইরকম 61.8% যে সে আপডাউন করে, কিন্তু ভাঙতে পারে না। তাই এইটা ভাঙার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এইটা ভাঙলে তারপরে, কিন্তু এখান থেকে সামান্য একটু আভাস দেওয়া যায় যে সে আসলে এটা ভাঙতে পারবে কিনা। আমি একটা চাইকিন অসিলেটর দিয়ে দেখি। চাইকিন, কিন্তু এত অসিলেটর চাইকিন অসিলেটর। আচ্ছা, চাইকিন দেখেন ম্যাগডি উপরে উঠে গেছে, এটা ব্রেক করতে পারবে। চাইকিন অসিলেটর অলরেডি বুলিশ, এবং ডেইলি প্যাটার্নে এটা চাইকিন বুলিশ কিনা একটু দেখতে হবে।
ডেইলি প্যাটার্নে ওকে ওয়ান ডে ডেইলিতেও চাইকিন বুলিশ আছে। সুতরাং আমি দেখছি সব দিক দিয়ে এটা বুলিশ, সুতরাং এটাকে আমি কোনো যদিও আবার দেওয়ার কথা দিলাম নেগেটিভ এখানে, আবার এই একটা জায়গায় আছে রেজিস্ট্যান্স, এই একটা জায়গায় আছে রেজিস্ট্যান্স, সুতরাং এই রেজিস্ট্যান্সগুলোকে দেখে চলবে। তো এই হলো আমার ব্র্যাক ব্যাংক অ্যানালাইসিস। এবার নেক্সট এইটা স্কোয়ার অ্যানালাইসিস, স্কোয়ার রেঞ্জ স্কোয়ার নিট, এটা অ্যানালাইসিস আগে থেকে করা আছে এবং কোথায় কোথায় রেজিস্ট্যান্স সেগুলো দেখানো আছে। এই রেজিস্ট্যান্সগুলো দেখে শুনে চলবেন। এই সমস্ত জায়গায় কারেকশন হবে, ফ্ল্যাগ হবে, পেনেন্ট হবে, দ্যাট ইজ কন্টিনিউশন প্যাটার্ন যা হয়। এই ডবল বটম এগুলো হলো রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ এই রিভার্সাল প্যাটার্ন আর ভিতরে হবে না। এই রিভার্সাল প্যাটার্নগুলো এখন হবে যেটা কন্টিনিউশন প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্নের যখন উপরে উঠতে থাকে তখন তার ভিতরে কিছু কিছু প্যাটার্ন হয়, যেমন ফ্ল্যাগ একটা কারেকশন, এই রেজিস্ট্যান্স পয়েন্টে একটা ফ্ল্যাগ হতে পারে, এই রেজিস্ট্যান্স পয়েন্টে একটা ফ্ল্যাগ হতে পারে, এখানে একটা ফ্ল্যাগ হতে পারে, বা কখনো কখনো পেনাল্টি হতে পারে। সুতরাং এইটা হলো স্কোয়ার নিট অ্যানালাইসিস। সো আমরা দ্বিতীয় অ্যানালাইসিসে নেক্সট অ্যানালাইসিসে যাই। নেক্সট অ্যানালাইসিস হলো, আচ্ছা এই অ্যানালাইসিসটা হলো প্রিমিয়ার লিডিং। আমি এটাকে যদি করতে না পারি, কারণ এটা যদি করা না থাকে আমার আগের থেকে, দেন আমার পক্ষে এটা অ্যানালাইসিস করাটা খুব টাফ হয়ে যাবে। টাফ হয়ে যাবে না, আমি এটা আগেই করে রাখছি, এটা আমি ডেইলি চার্টে ছাড়া দেখাতে পারবো না, এটা যেহেতু আমার আগে করা আছে। এইটার অ্যানালাইসিস অনুযায়ী এটাকে, এটা হলো তার যদিও এত উপরে, এইখান থেকে যদি আমি সুইংটা ধরি তাহলে পরে সে যাবে এখানে, কিন্তু আমি সেখানে দিব না। কারণ হলো কি, বাস্তবতা বলে একটা কথা আছে, সবসময় যে অ্যানালাইসিস অনুযায়ী তার টার্গেট দিতে হবে তেমন। অ্যানালাইসিস হলো একটা জিনিস, আর একটা হলো এর একটা বাস্তবতা হলো ফ্লোর প্রাইসটা একটা কঠিন রেজিস্ট্যান্স। সুতরাং যদিও এর টার্গেটটা আসে এখানে, আমি সেটা দিচ্ছি না, আমি তার টার্গেটটা এইখান থেকে কেটে নিয়ে আমি এই ফ্লোর প্রাইস পর্যন্ত দিচ্ছি। যদি ফ্লোর প্রাইস পার হয় তখন আমি এইটার লং টার্মে কোনো অ্যানালাইসিস দিব, তখন এটা লং টার্মে একটা অ্যানালাইসিস আসবে। সেই সময়ের জন্য অপেক্ষা করুন। এখন আপাতত ফ্লোর প্রাইস পর্যন্ত সে যাবে, সেটা আপনি দেখতে থাকুন। পরবর্তী অ্যানালাইসিস আসছে লিন্ডা বেলি অ্যানালাইসিসটা খুব কঠিন, কারণ সে এই ফ্লোর প্রাইস ব্রেক করে সে টিকতে পারেনি। আচ্ছা, এখন এখানে যে একটা প্যাটার্ন তৈরি করছে, সেই প্যাটার্ন অনুযায়ী এতদূর উঠে আবার পড়ে গেল যখন, তখন একটু ভালো করে দেখি যে এটা কারণটা। হ্যাঁ, কারণটা ধরা পড়ছে। লিন্ডা বেলি আপ স্ট্রিমেই আছে। এইখানে একটু খেয়াল রাখেন, এই জায়গাটা মানে যখনই সে ফ্লোর প্রাইস পার হয়েছে তখন ইনস্টিটিউট গুলায় এখানে কিছু শেয়ার ছেড়ে দিয়ে মার্কেটে নামাই দিচ্ছে। এইখানে আপনি সেটা স্পষ্ট লক্ষ্য করতে পারতেছেন এই জায়গাটা। আচ্ছা, এখানে আবার একটা কি ছায়া আসে, এটার জন্য আমি দেখাতে পারতেছি না। আচ্ছা, এই জায়গাটার থেকে আবার তারা কিনছে সে পর্যন্ত, অর্থাৎ কিনা তার স্ট্রেংথ আগের মতোই আছে, এখনো শেয়ার সংখ্যা ছোট, দাম অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে হিসাব করতে পারি। আচ্ছা, দেখি এটা আবার লং টার্মের হিসাবটা একটু দেখি। লং টার্মের হিসাবটা আমি এখন করতে পারতেছি না, সুতরাং এটা উপরে উঠুক, উপরে উঠলে এখানে একটা প্যাটার্ন তৈরি হবে, সেই প্যাটার্ন অনুযায়ী লং টার্মের হিসাবটা করবো। এখন যেটা করতে পারতেছি সেটা হলো, আমি এটাকে একটু 2 days ভিউতে নিয়ে দেখি। হ্যাঁ, এটা একটু সুবিধা হয়। এটাও এবার তার এই পয়েন্টের
উপরেই যাবে, উপরে যাওয়ারই সম্ভাবনা। অর্থাৎ এখন এই পয়েন্টের 127, এখানে যে বুলিশ ভাবটা আছে এটা তাই বলে। এই পয়েন্টের 127 আমি এখানে এঁকে দিচ্ছি। এখানে যাক, যদি সে স্থায়ী হয় তার ফ্লোর প্রাইজের উপরে, যদি বোঝা যায় যে ফ্লোর প্রাইজের উপরে প্রাইসটা টিকবে, দেন নিউ অ্যানালাইসিস দেওয়া যাবে। এবং 786 না, এটা হবে 127.2। ব্যাস, এটা আমার আপাতত অ্যানালাইসিস লিন্ডাবিলিটি। এটা শর্ট টার্ম, আমি লং টার্মে যাচ্ছি না। এই লং টার্মে যাওয়া সম্ভব না, কারণ এইখানে বহুদিনের একটা গ্যাপ আছে। এই গ্যাপটা অ্যানালাইসিস করতে খুব সমস্যা করে, এটা বহু সময় লাগে এই ধরনের শেয়ারের অ্যানালাইসিস করতে। এই যে বললাম না যে এটার উপরে যদি সাপোর্ট নেয় তাছাড়া অ্যানালাইসিস করা খুব কঠিন, কারণ একটা জায়গায় বহুদিন প্রাইস থাকার অর্থ এটা একটা কঠিন রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যায়। যেমন বলে না যে কোথাও একটা লোক যে 2-4 দিন থাকলে একটু ঠাট্টা করেই বলে যে ওখানে তো শিকড় গজায় যাবে, ওই বাড়িতে এতদিন আছে ওখানে শিকড় গজায় যাবে। তা এই যে মানুষের যেমন শিকড় গজায় যায়, প্রাইসের এরকম শিকড় গজায় যায়। এখানে এতদিন থাকাতে এখানে একটা শিকড় গজায় গেছে, এই শিকড় গজায় গেছে, এখান থেকে ওঠাটা বেশ কঠিন হবে। আচ্ছা, এখন আসি আমরা নতুন আর একটা স্টকে, গেইল। গেইল সম্পর্কে অনেকদিন থেকে একটা রিউমার চালু আছে। গেইলের আমি একটু দেখি, রিউমারের সাত কারণটা একটু দেখি। রিউমারটা, গেইলের একটা রিউমার, গেইলের আমার অ্যানালাইসিসটা কি হলো, এটা মনে হয় আমি এটা সম্ভবত অ্যাডজাস্টেড প্রাইসে করছিলাম, এই জন্য এটা ঠিক না, এটা এইখানে ঠিক হয়নি, এটা হবে এইখানে হলে এইটা আর এই টার্গেটে যাবে না, কারণ পরে এটা আরো নামছে। এটা যদি আরো নামে তো এই টার্গেটটা ছোট হয়ে যাবে। আমি এটা দিচ্ছি 161.8%, কিন্তু এটা কখনোই সেটা হতে পারবে না। আমি এটা লং টার্ম অ্যানালাইসিস দিচ্ছি, শর্ট টার্ম অ্যানালাইসিস দিচ্ছি না, কারণ আমি মনে করি যে আপনারা যারা এই শেয়ারটা ধরে রাখছেন শুধু তারাই, এটা ভুল আছে, এটা এইখানে হবে, তারাই শুধু এটা ধরে রাখেন যদি ধরে রাখতে চান। তাছাড়া আমি শর্ট টার্ম কোনো অ্যানালাইসিস ভালো পাচ্ছি না। এখানে এটা দুইটা প্যাটার্ন হতে পারে, এটা ক্র্যাব প্যাটার্ন আর একটা হলো সাইফার প্যাটার্ন। সাইফার প্যাটার্ন হলে 786 আর দিব না, আর একটু দিতে গেলে সময় বেশি লেগে যাবে। ওকে, এই একটা প্যাটার্ন ধরে রাখেন, আমি টার্গেটটা এই প্যাটার্নের এইখানে ধরেন একটা টার্গেট। দ্বিতীয় প্যাটার্ন যদি এই অংশটা অতিক্রম করতে পারে, আমার মনে হয় না যে সেটা পারবে, কারণ বটম যখন তার নিচে, একটার থেকে আরেকটা নিচে, তখন এটা উইক। সুতরাং আমি আর এটার ওই শার্ট প্যাটার্নে অ্যানালাইসিস দিব না, কারণ এটা কোনোভাবেই আমার যুক্তিসঙ্গত না যে এটা এই অংশ উঠতে পারে। যদি উঠে হঠাৎ, যদি কোনো এটা তো যেটুক দিচ্ছে এইটুকুই উঠার কথা না, তার ফান্ডামেন্টাল যা আছে। তবে মার্কেট নির্ভর করে মানুষের আবেগের উপরে, সুতরাং আবেগেই মার্কেট পরিচালিত করে, সুতরাং এগুলো কোনো কথা না। যাই হোক, এখন এইটুকুই হলো আমার অ্যানালাইসিস। আসি দেখি নেক্সট অ্যানালাইসিসে আসি। তবে একটা কথা মনে রাখেন, এটা কিন্তু মান্থলি চার্টে, সুতরাং মান্থলি চার্টে যে যার আছে সেই শুধু ধরে রাখেন, অন্যরা নতুন করে আমি বলবো না যে এখানে এন্টিটি বা আমার সাজেশন না। তারপরে আমি ওয়ার্ল্ডেতে দেখি, ওয়ার্ল্ডেতে দেখেন শুধু নিচের দিকেই নামছে, এবং এইভাবে সে কত দূরে নামবে এটার কোনো ঠিক নাই। তার রেজিস্ট্যান্স এখানে, এই রেজিস্ট্যান্সটা ভাঙবে কবে সেটার জন্য অপেক্ষা করেন, তাহলে সে উপরে উঠবে। তা নিলে পরে সে আবার এখান থেকে যে আবার এর থেকে আর একটা নিচে বটন তৈরি করবে। সো বি কেয়ারফুল with this stock. ডেল্টা লাইফ, এটা তো খুব ভালো শেয়ার। আপাতত আমি একটা শর্ট টার্ম অ্যানালাইসিস হলো এটা কি ইচিমোকুর অ্যানালাইসিস। ইচিমোকু দিয়ে আগে একটু টেস্ট করে দেখি। ইচিমোকু দিয়ে
টেস্ট ইট ইজ ইচিমোকু পাস্ট, ইচিমোকু রিকমেন্ডেড। তাহলে এখন এটার আমি একটা শর্ট টার্ম অ্যানালাইসিস দিব, ভেরি শর্ট টার্ম। সে তো মাথাটা যখন পার হয়ে গেছে তখন সে বাকি রাস্তাটা সে যাবে, মাথাটা এসে ঠেকছে আর কি। এখন দেখেন সে নিচে নামে না উপরে নামে, মাথাটা যখন ঠেকে গেছে তখন এর নেক্সট টার্গেট হবে 161.8, অর্থাৎ কিনা আপাতত এইটুক যাওয়ার পরে হয়তো আবার একটা কারেকশন হবে, কারেকশন হলে আবার আরেক ধাপ যাবে। কারণ শেয়ার তো কোনো সময় দেখেন এই সমস্ত জায়গা যেখানেই দেখেন না কেন একবারে উপরে যায় না। আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝি না তারা খালি ওই আপ ডাউন আর রেট দেখলেই ছেড়ে দিয়ে পাচ্ছি, এই অবস্থা হলো। এটা আর এতটুকু যাওয়ার সম্ভাবনা, নেক্সটে আবার সে এতটুকু না আরও খানিকটা যাবে, অর্থাৎ তার ফ্লোর প্রাইস কিন্তু সব স্টকই মার্কেট যেভাবে বুলিশ আচরণ করতেছে তাদের সব স্টকই তার প্রাথমিক টার্গেট হলো ফ্লোর। ওকে, নেক্সট অ্যানালাইসিসটায় আসি। বিআইএফসি দেখেন সবই ফ্লোরের উপরে ওঠে কিন্তু ফ্লোর থেকে ফিরে আসে। এই জন্যই আমি ফ্লোর প্রাইসের বাইরে সাপোর্ট না নেওয়া পর্যন্ত কোনো শেয়ারে কোনো স্টকের অ্যানালাইসিস দিই না। এখন এইখান থেকে ধরেন এক্স এ বি সি ডি এই একটা প্যাটার্ন করলো, এখন এইটা তো তার ডি না, সে আরো নিচে নামবে, বোঝাই যাচ্ছে সে বোলিঙ্গার ব্যান্ডের নিচে আছে। সেইভাবে বোলিঙ্গার ব্যান্ড লোয়ার মিডল বোলিঙ্গার ব্যান্ড লোয়ার বোলিঙ্গার ব্যান্ড মিডল বোলিঙ্গার ব্যান্ড লোয়ার বোলিঙ্গার ব্যান্ড। এখন কোথায় যে সাপোর্ট নেবে সে এইখান থেকে শুরু করে আর এই দুইটা সাপোর্ট তার আছে, অর্থাৎ 60 টাকা একটা সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট, এই দুইটা সাপোর্ট তার আছে। আচ্ছা, এখন আমি বোলিঙ্গার ব্যান্ডটা তুলে দিই, তবে আমার তো ইচিমোকু টেস্টটা হলো না। ইচিমোকু টেস্টটা দেখেন সে হলো পুরাই 42, তার মানে প্রাইস যখন কুমো টুইস্ট অর্থাৎ গ্রিন কুমো হবে, প্রাইস ব্রেকআউট হবে, ল্যাগিং স্প্যান ব্রেকআউট হবে, তখন বুলিশ। আর যদি তার বিপরীত অবস্থা হয় তখন সে 42। সো এটা হলো তার বিপরীত অবস্থা, অর্থাৎ কুমো টুইস্ট করছে, এটা রেড কুমো, প্রাইস ব্রেক ডাউন হয়েছে এবং ল্যাগিং স্প্যান ডাউন হয়েছে, সুতরাং এটা 42। এটা নিয়ে আপাতত থাকলে যার খুশি ধরে রাখতে পারেন। আমার প্রেডিকশন মেবি সে আরও খানিকটা নিচে নামবে এবং কখনোই এই শেয়ারটাকে কুমোর উপরে না উঠলে এটি দেওয়া ঠিক হবে না। ওকে, নেক্সট বিআইএফসির পরে আচ্ছা কুমো টেস্টে ফেল এনটিসি, এটা দরকার নেই। এখন চায়ের সিজন, ন্যাশনাল টি কোম্পানি, এখন যদি সে কুমো টেস্টে ফেল করে তাহলে আর জীবনে উঠবে কবে? এখন হলো জুলাই আগস্ট মাসে চা, ফ্রেশ চা পাওয়া যায়, আমরা এই সময় চা কিনে মজা করে খাই, যে এই সময়টা। বাকি সময়টা ওই যে বস্তা বস্তা চা থাকে ওই চাগুলোর মধ্যে রং আর সেন্ট মিশায় বাজারে বিক্রি করে, টিভিতে একটু নাচানাচি করে, আর আমরা চলে যাই দোকানে যে আমাকে একটু অমুক কোম্পানির চা দেন, তো মনে হয় যেন আমরাই নাচানাচি করতেছি। তো এখন জুলাই আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, তা এই জুলাই মাসেই তো এর বাড়ার কথা ছিল, কারণ এই সময় নিলাম হয় চা, তারপরে একটা প্রফিট আসে সেই সময়, কিন্তু সে উঠতে পারলো না। এই কঠিন রেজিস্ট্যান্সটা ভাঙা আপাতত নেক্সট ধরেন এই জায়গাটা হলো 3 অক্টোবর। এর মধ্যে আমি দেখছি না যে এর মধ্যে সে এই কুমোটা এই 42 অবস্থাটাকে ব্রেক করতে পারবে, সুতরাং এটাকে বাদ দেন। নেক্সটে আসি, কুমো ব্রেক করলে অ্যান্টি অ্যানালাইসিস করবো, এটাও কুমো ব্রেক করে নাই, সুতরাং ভবিষ্যৎবাণী করে কোনো লাভ নেই, ভবিষ্যৎবাণী আপাতত করবো না। এর বহুত এই যে এইখান থেকে দেখেন এই যে হলো রেজিস্ট্যান্স ফিরে আসছে, এটা অযথা এখানে কোনো এটা সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আবারও হয়তো সে এইখান থেকে ঢুকতে পারবে না,
এই ব্লু কুমোর মধ্যে দিয়ে সে ঢুকতে পারে না। ঢুকতে হলে তাকে এরকম রেড কুমোর মধ্যে দিয়ে ঢুকতে হবে। ব্লু কুমো মানে কঠিন রেজিস্ট্যান্স, সুতরাং এটার মধ্যে দিয়ে ঢোকাটা আপাতত সে হয় এখানে নামবে, নামার পরে রেড কুমো দিয়ে ঢুকবে। আচ্ছা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা দেখেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা রেড কুমোটা ব্রেক করার চেষ্টা করতেছে। এটা না তো কি, এটা প্রোগ্রেসিভ লাইফ। প্রোগ্রেসিভ লাইফটা রেড কুমো ভেদ করে ওঠার চেষ্টা করতেছে। যদি সে উপরে উঠে সেই সময় এটা এর উপরে আবার একটা সাপোর্ট নেবে। এটা কিন্তু এভরিথিং একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো কুমো টুইস্ট, আর প্রাইস ব্রেকআউট অলরেডি হয়েছে, কিন্তু ল্যাগিং স্প্যান ব্রেকআউট হয়নি। সো কুমো টেস্টে এটা ফেল, মানে এই মুহূর্তে বাই দেওয়ার যোগ্য না। তবে এটা উপরে আস্তে আস্তে উঠবে, যার আছে ধরে রাখতে পারেন। একটা সময় তো এটার উপরে উঠবে, তখন তো সে চলতে শুরু করবে। নেক্সট স্টক দেখি প্রোগ্রেসিভ। এটা গুড একটা অবস্থা আছে প্রোগ্রেসিভ লাইফটা। সে অল রেজিস্ট্যান্স, প্রাথমিক রেজিস্ট্যান্সগুলাকে সে ওভারকাম করে এখানে আসছে। একটা জিনিস দেখছেন যে দেখেন কতবার সে আপ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়েছে। এইখানে তো কত লোকেদের বাই দিছে, কিন্তু এই কুমো কখনো ব্রেক করতে পারে না। কুমো ব্রেক করছে যে এইখানে যে আগে কুমোর মধ্যে ঢুকছে, ঢুকা কুমোর উপর দিয়ে ঢুকছে, ঘুরে তারপরে মৌকা বুঝে এখান থেকে লাভ দিছে। হ্যাঁ, এইটা হলো এক ধরনের প্রাইসের এক ধরনের ইন্টেলিজেন্সি। সে কোথায় দিয়ে লাভ দিবে মন্য এজিমেন। এটা এখন এটার অ্যানালাইসিসটা তো খুব কঠিন মনে হচ্ছে। কঠিন এই কারণে যে এটা এত বেশি ভাঙাচোরা, আর বহুত লং টার্মের হিসাবটা আগে করতে হবে। উইকলি চার্টে এটা বোঝার উপায় নাই। আবার ওয়ান ডে চার্টে, আচ্ছা 2 ডে চার্টে একটু দেখি। 2 ডে চার্টে একটু বোঝা যাচ্ছে যে সে এখানে একটা প্যাটার্ন করছে। এই প্যাটার্নের একটা জিনিস বলবো, সাধারণত যেটা হয় সব প্যাটার্নে এটা হবে। আপনি যদি খুঁজে বের করতে পারেন, এর মধ্যে একটা এবিসিডি প্যাটার্ন আছে। আমি একটু একে দেখাই। এ বি রাফলি করলাম, এ হলো সি, ডিটা মেবি এখানে হবে ডি। আচ্ছা, ডি 127%, 161.8% হইতে পারে। আচ্ছা, ডি হয়ে গেল। এখন সে আবার ঠিক এইভাবেই উপরে উঠবে, এইখানে আর একটা এবিসিডি প্যাটার্ন করবে। সেটা কখন করবে? যখন এইটা কোথায় যে থামবে, হয় 38%, 50%, 61.8%, আমরা ধরে নেই সে এইখানে এসে থামবে, এই জায়গাটা, অর্থাৎ কিনা এই জায়গাটা এসে সে থামতে পারে। এখন এইখানে এসে থামলে কিন্তু সে এখান থেকে সে উঠতে পারবে না। সে করবে কি, এইখানে একটা ওই ডাবল বটম তৈরি করবে, অর্থাৎ সে আর একটা হারমোনিক প্যাটার্ন, এখানে যেমন একটা হারমোনিক প্যাটার্ন করছে, এখানে একটা হারমোনিক প্যাটার্ন করছে। এবার সে আর একটা এইখান থেকে একটা এবিসিডি প্যাটার্ন সে তৈরি করবে ঠিক অনুরূপ, অর্থাৎ কিনা এই অংশটা 172, প্রথম অংশটা 172 হবে নেওয়া না। প্রথম অংশটা সে এখানে কত পার্সেন্ট, 50% এতটুকু হবে। তারপরে অর্থাৎ 50% হতে হলে এখান থেকে উঠবে, এখান থেকে উঠে এরকম আসবে, নামবে, আবার উঠবে। এই হলো এর নিয়ম। তবে আপাতত ধরে রাখেন, আপাতত তার রেজিস্ট্যান্স আছে এইখানে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয় কিনা, হলে এক ব্যবস্থা, না হলে সে কোথায় নামে, সেখান থেকেও সে কিন্তু এই ধরনের যখন সে একটা প্যাটার্ন তৈরি করবে, এক্স এ বি সি, এটা খারাপ কিছু না, কারণ সি পয়েন্ট না হলে সে ডিতে যাবে না, এইখান থেকে সে একবারে ডিতে যাবে না। উইক একটা ডবল বটম তৈরি করার অর্থ শেয়ারটা একটা স্ট্রং বেস পেল। স্ট্রং বেস না পাওয়া পর্যন্ত সে উঠবে না। একটা বটমে স্ট্রং বেস পায় না,
ওকে, এটার আলোচনা এখানে, অ্যানালাইসিসও বলতে পারেন, এটাই তার অ্যানালাইসিস। নেক্সটে আসতেছে জেমিনি সি ফুড। দেখেন জেমিনি সি ফুডের আমি অ্যানালাইসিস করছি, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি করে রাখছি, ডিটা এখানে এনে রাখছি। হ্যাঁ, এখনো মার্কেট বুলিশ হয়ে গেছে, তারপরেও সে কিন্তু ধীরে ধীরে এই নিচের দিকে আসছে, অর্থাৎ জেমিনি সি ফুড মেবি আপ ডাউন করতে করতে এইখানে আসবে। এটা কিন্তু হিসাবের পয়েন্ট, এটা এই পুরা হারমোনিক প্যাটার্নের টার্গেট হলো এইখানে, বেয়ারিশ টার্গেট এখানে ডি পয়েন্ট। সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সে এইখানে এসে পৌঁছায় কিনা, এখানে এসে কখন পৌঁছায়, বা এখানে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, আর একদিন বা 2 দিন হলে পৌঁছে যায়, হয়তো আবার সে ধরনের উঠতে শুরু করছে, সময়টা নিয়ে নিল, মেবি আবার এই বটম অপেক্ষা এই বটমটা একটু নিচে আছে সামান্য, সুতরাং এখানে উঠবে ঠিকই, উঠে সে আর উঠতে পারবে না, পরে আবার হয়তো দেখা যাবে যে সে কাছাকাছি চলে আসছে। সুতরাং শেয়ারটা সম্পর্কে সাবধান থাকেন এবং সময় মতো এন্ট্রি দেন। এই হলো তার ফান্ডামেন্টাল। নেক্সটে আসছি আমাদের খান ব্রাদার্স লো অ্যান্ড লো, অর্থাৎ এইভাবেই তার বাকি সময়টা, এটা 2 days ভিউ, এটা হলো 1 day ভিউ, এইভাবে সে তার বাকি সময়টা এখানে নামবে উঠবে, ব্যাস এই হলো। কোথায় যাবে সেটা এখন দেখা যাক কোথায় যায়। আপাতত এখানে তার সাপোর্ট ধরে, এই লাইনে তার সাপোর্ট, হয়তো আর একটা বা 2টা ডাউন মুভমেন্ট হওয়ার পরে এই সাপোর্টে আসবে, এখান থেকে সাপোর্টে যাইতে পারবে না, এখান থেকে সাপোর্টে যাইতে হলে পরে এই টপটা এখানে না হয়ে টপটা এখানে হওয়া উচিত ছিল, এরকম লাগে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে। এখানে হলে এই সাপোর্ট থেকে সে উঠতে পারত। এখন তার উঠার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং এটা বোলিংয়ের ব্যান্ড দিয়েও আমরা দেখতে পারি, আবার বোলিংয়ের ব্যান্ড, দেন আবার লোয়ার বোলিংয়ের ব্যান্ড। সো এটা আর দেখে লাভ নেই। আর এটা তো আমি বুঝতেই পারতেছি যে এই চিমুকুর নিচে পড়ে আছে, দেখছেন এই চিমুকুর নিচে। সুতরাং এইখানে এইটা এই যে দেখেন এই চিমুকুর উপরে যে সে বুলিশ, সে এর মধ্যে ঢুকতে বহুত সময় নেই, এইখানে আইসা ডবল টপ করছে, করে তারপরে এর মধ্যে ঢুকছে, ঢুকে এর মধ্যে আপ ডাউন করছে, তারপরে আবার এখান থেকে বেরিয়েছে। এখনো তার এইরকম আপ ডাউন করে নিচে আসতে হবে, করে এই চুমুকে ভেদ করে তাকে আবার উপরে যেতে হবে। সো এইটাও এখন বাইযোগ্য না। আপনাদের হয়তো এই বিষয়গুলো, আমার অ্যানালিসিসগুলো খারাপ লাগে, কারণ আমি কোনো আশার আলো শোনাইতে চাই না। শোনাইতে মানে যেটা আশার আলো নাই সেটা একটু অপেক্ষা করেন, 2 দিন পরে এটা উঠে যাবে, দেখেন না এখানে এই আছে, একটু আপনার একটা আশ্বাস দেওয়ার মতো। দেখলেন আপনি, আমার অ্যানালাইসিস না দেখলেন। সুতরাং এটা নিয়ে কিছু যায় আসে না। আপনি আমার নেগেটিভ অ্যানালাইসিস পছন্দ করলে করতে পারেন, না পছন্দ করলে করবেন না। বাস যারা পজিটিভ অ্যানালাইসিস দিবে তাদের সঙ্গে যান, তারা একটা পজিটিভ অ্যানালাইসিস দিলে আপনার মনটা ভরে যাবে। ওকে, নেক্সট অ্যানালাইসিস আসতেছে বিডি অটোকার। আমার মনে হচ্ছে এইটা দেখে বুঝতে পারতেছেন, এই যে এখানে দিয়েছিলাম যে এটা ব্রেক করতে পারলে উপরে, ব্রেক করতে পারলে এখানে যাবে, ব্রেক না করতে পারলে ফল ডাউন টু দ্য আর্থ। আচ্ছা, এটাতে ডাউন টু দ্য আর্থ, সুতরাং এটা রাখি। আচ্ছা, এখন এখানে দেখি ইচিমোকু কি বলে। ইচিমোকু ঠিকই বলে, একটু অপেক্ষা করেন, এটার উপরে উঠে আবার এখানে সাপোর্ট নেবে, দেন এখানে একটা বাই দিবেন। এখানে বাই দিতে তো পরামর্শ দিতে পারি না, এখন এইটা ল্যাগিং স্পেন এই পর্যন্ত আসছে, আর একটু এটা ল্যাগিং স্পেনটা পার হলেই হয়। এভরিথিং ইজ ওকে, কালকে
আজকে হয়তো গ্রিন ক্যান্ডেল এই পর্যন্ত চলে যাবে। সুতরাং আপনার জন্য এটা একটা কোনো ভালো সুখবর ভিডিও, কারণ ফান্ডামেন্টালটা খারাপ, ফান্ডামেন্টালটা খুবই বাজে। তো কয়েক লাখ শেয়ার তো মাত্র, সুতরাং এটা নিয়ে একটু খেলাধুলা করবেন এই আর কি। এটা আর কোনো সম্ভাবনা না, শুধু খেলাধুলার সম্ভাবনা। এখন এখানে এই পর্যন্ত উঠলে একটা ট্রিপল বটম হবে, ট্রিপল বটমের আপনার সাপোর্ট হলো এটা, এইখান থেকে ট্রিপল বটমের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সুতরাং তাকে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে, না হলে খালি আপ ডাউন করবে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে তার প্যাটার্ন আমি দেখতেছি, এখানে আমি বলে দিচ্ছি প্যাটার্ন, অর্থাৎ ডি লিখতে হবে। ওকে, ডি লিখতে এখান থেকে এই পর্যন্ত 38%, অর্থাৎ এখানে 38% হলে মানে সে, আমি কিন্তু এইখান থেকে অ্যানালাইসিস করছি না, আমি করছি এইখান থেকে একটা সুইং, যে কোনো একটা সুইং থেকে করলে হয়, মানে একটা শর্ট টার্ম অ্যানালাইসিস পাওয়া যায়। ওদের থেকে করলে বেশি টার্গেট পাবো। আমি আপাতত সেদিকে যাচ্ছি না, আমি এখন 1.272 অর্থাৎ কিনা টার্গেট হলো এইখানে। যদি সে এটাকে ব্রেক করতে পারে, যদি ব্রেক করতে পারে, তো বারবার বলছি অ্যানালাইসিস দেখে মনে করবেন না যে এটা এই পর্যন্ত যাবে। এটা এই পর্যন্ত যদি যায় দেন ওকে। তো আমার অ্যানালাইসিস মনে হয় এখানেই শেষ। আজকে আর অ্যানালাইসিস করবো না, অনেকগুলো করছি। তা আমারও এভাবে বসে থাকাটা পাচ্ছি না, মানে সকালবেলা খুবই ঘুম আসছে। সো আমি একটু রেস্ট নেই বা ঘুরে ফিরে আসি, আপাতত এখানে শেষ করছি। যাই হোক, সব স্টকগুলোর অ্যানালাইসিসই আপনি পাবেন। আবার কোনো একদিন যখন যে স্টকটা দেখব যে তার কারেকশন হচ্ছে বা হয়ে গেছে, আমি সেই সময় একটা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করবো, এবং আমি দিয়ে থাকি। তা ওইটা যদি আপনি পেতে চান আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, তাহলে আমার ফলো দিয়ে রাখেন, আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি অবশ্যই আমার অ্যানালাইসিস পাবেন। দেন ততক্ষণ ধন্যবাদ, সাথে থাকুন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।